স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম কিবরিয়া। ছোট হয়ে গেছে ঢাকায় সিনেমার জগৎ, সিনেমা তৈরি কমে যাচ্ছে সিনেমা দেখানোর জায়গাও। এমনি সময় সুদিন ফেরাতে কিছু আলামত দেখা যাচ্ছে। অর্থ বিনিয়োগে এগিয়ে এসেছে একাধিক প্রতিষ্ঠান। তাদের হাত ধরে তরুণ নির্মাতারা যেমন আমাদের নতুন দিনের সিনেমা উপহার দেবেন, তেমনি আমাদের প্রেক্ষাগৃহের আধুনিকায়নেও এগিয়ে আসবেন উদ্যোক্তারা, এমনই প্রত্যাশা আমাদের সবার। আজকের বাংলাদেশের শিরোনাম তাই, চলচ্চিত্রের চালচিত্র। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন চলচ্চিত্র নির্মাতা গোলাম রব্বানী বিপ্লব, মোস্তফা সরোয়ার ফারুকী, আছেন শর্ট ফিল্ম নির্মাতা এন রাশেদ চৌধুরী এবং চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক। স্বাগত আপনাদের। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে মতামত ও প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেইল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারে। বিপ্লব ভাই, আপনার কাছে যাচ্ছি প্রথমে। শুরুতেই যেটা বলছিলাম, বছর বছর আমাদের সিনেমা হল কমে যাচ্ছে, আমাদের চোখের সামনে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী সিনেমা হল, গুলিস্তান সিনেমা হল। এরকমই আরও অনেক উদাহরণ আমাদের কাছে সামনে আছে। এর পেছনে কারণটা কি আপনি মনে করেন? ধরেন বিনিয়োগের অভাব, তারকা সংকট, নাকি ভালো ছবির অভাব? কারণ আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকগুলো। সারা পৃথিবীব্যাপী কিন্তু সিনেমার থিয়েট্রিক্যাল মার্কেটটা কিন্তু একটা হুমকির মুখে পড়েছে গত এক যুগ বা এক দশকে। সেখানে সিনেমা ইন্ডাস্ট্রি সরকারের সহযোগিতায়, বেসরকারি উদ্যোগে নানাভাবে এটাকে টিকিয়ে রাখছে। কিছু জায়গা আছে ব্যতিক্রম, যেমন ধরেন হচ্ছে যে বলিউড বা হলিউড, এটা ব্যতিক্রম। অন্যান্য ভাষার ছবিগুলো কিন্তু সব জায়গায় হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র সিনেমা ভালো হচ্ছে না এটা কোনো কারণ নয়। হ্যাঁ, সিনেমা হয়তো ভালো হচ্ছে না, আবার কিছু ভালো ছবি হচ্ছেও। বাংলাদেশের ক্ষেত্রে এর পেছনে আসলে অনেক কারণ যুক্ত, অনেক বড় কারণ যুক্ত। একটা প্রধান কারণ, এবং এর প্রধান আমরা যেভাবে বলতে পারি সেটা হচ্ছে দর্শক নাই। দর্শক কেন নাই? দর্শক নাই, সিনেমা ভালো হচ্ছে না। দর্শক নাই, যারা সিনেমা দেখতো তাদের জীবন অনেক বেশি অস্থিতিশীল হয়ে গেছে। সেটা দেশের রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক। দেশের জনগণের সার্বিক নিরাপত্তা হীনতা অনেক বেড়ে গেছে। সো এই নিরাপত্তাহীন সোসাইটিতে বসে সে কিভাবে একটা বিনোদনের জন্য, সামাজিক বিনোদনের জন্য একটা সিনেমা হলে যাবে, এটা একটা বড় সমস্যা। সবসময় এটা শুধুমাত্র ফিল্ম মেকারদেরকেই দেখানো হয়, তাদের দিকে দেখানো হয় যে তারা ছবি ভালো বানাতে পারছে না। কিন্তু ভালো, এটা কি কোনো কারণ যে আপনার এখন তো সহজলভ্য হয়ে গেছে, ধরেন ঘরে বসে ছবি দেখার অনেক উপকরণ সহজলভ্য হয়ে গেছে? এটা হচ্ছে কি, সেই সরলভাবে বললে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, মানুষ সেভাবে সেটা করছে। কিন্তু মানুষের যদি সেই অবস্থা থাকতো যে তারা সিনেমা হলে গিয়ে ছবি দেখবে, একটা ভালো পরিবেশে বসে ছবি দেখবে, সে ছবিটা ভালো হোক মন্দ হোক সেটা তো দেখার পরের বিষয়, তাহলে মানুষ সিনেমা হলে গিয়ে ছবি দেখতো। আমরা আবার আসবো আপনার কাছে। ফারুকী ভাই, একটা সময় ছিল, কিছুদিন আগেও এরকম পরিস্থিতি ছিল, যখন আমাদের পরিচালকরা তৈরি ছিলেন কিন্তু বিনিয়োগের অভাব ছিল। এখন নানা দিক থেকে আমরা জানি, বুটিক সিনেমার একটা বিষয় এসেছে, বেঙ্গল ফাউন্ডেশন এগিয়ে এসেছে চলচ্চিত্র বিনিয়োগের জন্য, এমনই নানা রকম বিনিয়োগ এগিয়ে এসেছে। তো বিনিয়োগের বিপরীতে আমাদের সেই মানের চলচ্চিত্র বা সেই পরিমাণে চলচ্চিত্র তৈরি করার জন্য পরিচালক সেই পরিমাণে আছে কিনা, আপনি কি মনে করেন? ডেফিনেটলি পরিচালক আছে বলেই তো আসলে বিনিয়োগ। যেমন আমাদের এই বুটিক সিনেমার ক্ষেত্রে, এটা আপনারা জানেন যে ইমপ্রেস টেলিফিল্মের একটা প্রজেক্ট। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ওরা, আপনারা জানেন যে প্রচুর ছবি করে থাকে, বিচিত্র রকমের ছবি করে থাকে, একদম সেকেলে ধারার, আবার একদম র্যাডিক্যাল ছবিও করে। এই প্রজেক্টটা তারা বিশেষভাবে পিক আপ করার পেছনে ফিলসফিটা ছিল এটা যে আমাদের সিনেমা ঐতিহাসিকভাবে, যেমন চলচ্চিত্র গবেষক ফাহমিদুল ভাই বলতে পারবে, এখন একটা বড় ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই ট্রানজিশনটা আসলে একটা অবশ্যম্ভাবী একটা ব্যাপার ছিল। কীরকম? আমরা দীর্ঘদিন, আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের যেটাকে আমরা মূলধারা বলে জানতাম, এফডিসি কেন্দ্রিক ছবি, বা ধরেন এমনকি বিকল্প ধারাও সেই অর্থে অনেক বেশি ভারতীয় ছবির ফর্মুলা দ্বারা প্রভাবিত ছিল। নির্মাণ কৌশল, এমনকি অ্যাক্টিং, ডায়ালগ রাইটিং, সেট বানানো, এসব কিছুর ক্ষেত্রে। তো এখন যেটা মুশকিল হয়েছে দুইটা, একটা হচ্ছে যে আপনি
ভারতের ছবির কপি এখন বাংলাদেশে হলে কেন দেখবেন? আপনি ভারতের অরিজিনালটা আপনি বাসায় বসে পাইরেটেড ডিভিডিতে দেখতে পাচ্ছেন। ফলে এটা একটা বড় চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে। দ্বিতীয় চ্যালেঞ্জ বলিউডের নিজের কাছ থেকে আসছে, কারণ বলিউড নিজের ভিতর থেকে নিজে বদলে দিতে চাচ্ছে। বলিউডে অনেক নতুন ফিল্ম মেকার আসছে, তারা অনেক র্যাডিক্যাল কাজ করার চেষ্টা করছে। ওই কাজগুলো খুব বেশি পপুলার যে হচ্ছে তা না, কিন্তু এই কাজগুলোর একটা ইম্প্যাক্ট আপনি দেখবেন। আপনি 80-র দশকের বলিউডের ছবির যদি সেট এবং অ্যাক্টিং প্যাটার্ন দেখেন, আর এখন একদম রদ্দি মার্কা যে কমার্শিয়াল ছবি যেগুলো হয়, যেটা ধরেন গল্প সবার জানা ফর্মুলা গল্প, সেগুলোও দেখবেন যে আপনি শুটিং, লোকেশন, রিয়াল জায়গায় যাওয়ার চেষ্টা করছে, অ্যাক্টিং বদলে যাচ্ছে। এই যে ফারুক ভাই একটু আপনাকে করি, ধরেন বলিউডের ছবির এই চাপের মুখেও কিন্তু কলকাতার টালিউড যেটা নামে পরিচিত, তারাও কিন্তু তাদের ছবির নানা রকম পরিবর্তন আনছে, বাণিজ্যিক ছবি যদি আচ্ছা, আমি কলকাতায় পরে যাচ্ছি, আগে আমাদের বাংলাদেশের ইস্যুটা বলি। তো এই যে পরিবর্তন নানামুখী হচ্ছে, এটার চাপ তো আমাদের ইন্ডাস্ট্রিতে এসে লাগছে। আর এটা আপনারা স্বীকার করবেন যে দীর্ঘদিন ধরে আমাদের সিনেমায় যে একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে মেধাবী পরিচালকদের যে একটা ধারা ছিল, ধরেন আগে জহির রায়হান ছিলেন, তার অ্যাসিস্ট্যান্ট কারা ছিলেন, এটা কিন্তু আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে খুব ভীষণভাবে একটা বিঘ্নিত হয়েছে বা একটা ধারার ছেদ পড়েছে। এটার খারাপ দিক হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমরা মেধাবী পরিচালকের সংখ্যা কমে গেছে। আর এটা ভালো দিক হচ্ছে যখন আপনি যখন একটা ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়াবেন, তখনই আসলে আপনি নতুন কিছু করার চেষ্টা করবেন, যেটা এখন আমাদের ইন্ডাস্ট্রিতে ট্রাই করছে। যারা একদম ফর্মুলা কমার্শিয়াল ছবি করতে চায়, যেটা নাচ গানে সমৃদ্ধ, তারা সেই নাচ গানটাও একটু একটু চাকচিক্য, একটু গ্ল্যামারাস, একটু চিকনায় যেন থাকে সেরকম করে করার চেষ্টা করছে। যারা অন্য ধরনের গল্প বলতে চাচ্ছে, যে আমি নাচ গান ছাড়াই এমন একটা গল্প বলবো যে গল্পটা দর্শক হলে গিয়ে দেখবে, এনজয় করবে, হাসার জায়গায় হাসবে, কাঁদার জায়গায় কাঁদবে, ভাবার জায়গায় ভাববে, সে ধরনের ছবি হচ্ছে। আবার এরকম ছবি হচ্ছে যেটা খুবই ধরেন অ্যাকশন ঘরানার। এই যে নানান বিচিত্র ঘরানার ছবি হচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা বদলাতে চাচ্ছি। আমরা জানি ইমপ্রেস বা বেঙ্গল কেন এগিয়ে এসছে, কারণ আমরা জানি পাইপলাইনে অনেক ইয়াং ফিল্ম মেকার তৈরি হয়েছে, যারা গল্প বলার হাত পাকাচ্ছে ভিডিওতে ছবি বানিয়ে টেলিভিশনের জন্য, এবং যারা ধরেন শুধু বলিউড না, পৃথিবীর নানান দেশের বিচিত্র জনরার ছবি দেখে, সেটা অ্যাকশন, থ্রিলার, সাইকো, বিভিন্ন ধরনের। এই যে যারা তৈরি হচ্ছে, এদের সম্পর্কে আমাদের নিশ্চয়ই যোগাযোগ আছে, এদের উপর ইমপ্রেসেরও আস্থা আছে, এদের সম্পর্কে নিশ্চয়ই বেঙ্গলও জানে। ফলে আমরা দেখেছি যে আমরা যখন নিয়েছি প্রথমে, আমাদের টার্গেট ছিল যে আমরা 6 থেকে 7 জন ডেবু ফিল্ম মেকারকে আনবো। কারণ এই যে বললাম যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে আসলে আপনার নতুন ব্লাড লাগবে, সেটার জন্য আমরা ডেবু ফিল্ম এই বিনিয়োগগুলো সহায়তা করবে তাদেরকে, ডেবু ফিল্ম মেকারদেরকে। কিন্তু প্রথমবারের মতো আমরা নিজেরা বাছাই করেছি যে কাদেরকে নিয়ে আমরা প্রথমটা করতে চাই। কিন্তু অবশ্যই এটা পরবর্তী বছর থেকে এটা ওপেন কল ফর সাবমিশন থাকবে, যাতে রংপুরের, চিটাগংয়ের বিভিন্ন জায়গা থেকে সবাই সাবমিট করতে পারে। ধন্যবাদ। রাশেদ চৌধুরী, এক সময় আমরা ধারা দেখতাম যে চলচ্চিত্রের যারা তারকা, তারা চলচ্চিত্রে অভিনয় করে, মূলত ফিল্ম স্টার। এখন দেখা যাচ্ছে ছোট পর্দার তারকাদেরকে নিয়েই মূলত, মানে নতুন যারা আসছেন, একটা ট্রেন্ড তৈরি হয়েছে, যারা টিভিতে ইতিমধ্যেই জনপ্রিয়, তাদেরকে নিয়ে ছবি করছেন। নতুন কোনো তারকা সেই অর্থে তৈরি হচ্ছে না তাদের হাত দিয়ে। এটার কারণ কি? নতুন নির্মাতারা কি ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন? আসলে একটা জিনিস এতক্ষণের আলোচনাতে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, যে বাংলাদেশে আপনি দেখবেন যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমাদের দেশে কিন্তু কোনো ফিল্ম ইনস্টিটিউট ছিল না, এবং সেইভাবে আসলে সিনেমার যে একাডেমিক জায়গাগুলো, হ্যাঁ, সিনেমা একটা পাঠের বিভিন্ন বিষয় এবং বিভিন্ন সেক্টরগুলো, যেমন সিনেমাটোগ্রাফি বলেন, এডিটিং বলেন, যে কম্পার্টমেন্টগুলো, এগুলোতে আসলে ট্রেন্ড প্রফেশনাল আমাদের এখানে তৈরি হওয়ার কোনো সুযোগ কিন্তু ছিল না। তো যতটুকুই এখন পর্যন্ত হয়েছে, এগুলো আসলে ফিল্ম মেকারদের ইন্ডিপেন্ডেন্ট ইনিশিয়েটিভের কারণে এবং তাদের নিজস্ব প্রস্তুতির মধ্যে দিয়ে হয়েছে। এবং এখন লক্ষ্য করলে দেখবেন যারা ইয়াঙ্গার জেনারেশন অফ ফিল্ম মেকার্স, তারা কিন্তু তাদের গল্পের অভিনবত্বে এবং পাত্রপাত্রী নির্বাচনের ব্যাপারেও তারা আসলে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে এগোচ্ছেন। তো এতে করে আমরা ধারণা করছি যে, বা দেখতে পাচ্ছি যে নানান নতুন নির্মাতারাও যেমন আসছেন, তেমনি তারা এক্সপেরিমেন্টের কারণ হিসেবে হোক বা গল্প বলার টেকনিকের কারণেই হোক, অভিনয়ের তাদের নিজেদের মতো ভাবে জিনিসটাকে গভর্ন করার কারণেই হোক, অনেক নতুন মুখ আসছেন, কাজের সাথে যুক্ত হচ্ছেন এবং নতুন কলাকুশলীও তৈরি হচ্ছেন। তো এগুলো আসলে এগুলোরই মানে সমন্বিত একটা আসলে ধারা আমি মনে করি আর কি। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আবার আসবো আপনার কাছে। ফাহমিদ ভাই, নিকট অতীতের কথা যদি আমরা বলি, সাম্প্রতিক সময়ে ধরেন বেদের মেয়ে জ্যোৎস্না একটা ব্লকবাস্টার হিট ছিল, তারপরের সময় থেকে কিন্তু এত বড় হিট আমরা পাইনি। কিছু কিছু ছবির
নাম এসেছে, যেমন কিয়ামত থেকে কিয়ামত, তারপর হঠাৎ বৃষ্টি বলেন, তারপর মনের মাঝে তুমি, কিছু কিছু ছবির নাম এসেছে এর মধ্যে বাণিজ্যিক ধারায়। এরকম ব্লকবাস্টার আমরা পাচ্ছি না কেন? আমরা যদি বলিউডের দিকে তাকাই, তারা তো প্রতি বছর বা বলবো যে বছরে কয়েকটা বড় বড় হিট দিচ্ছে, আমরা কেন এরকম বড় হিট পাচ্ছি না? না, এর প্রধান কারণ তো দর্শক তো এমনি জেনারেলি কমে গেছে। ফলে আপনি চট করে একটা ছবি হিট করে ফেলবেন, আপনার একটা ছবির সব যোগ্যতা আছে, তারপর সুপারহিট নাও হতে পারে। কারণ হলো আপনার সার্বিকভাবে দর্শকের সংখ্যা বা সিনেমা হলে গিয়ে ছবি দেখার অভ্যাসটাই কমে গেছে। এবং আমি তো মনে করি যে এখন 60-এর দশকে একটা চলচ্চিত্র নির্মাণ করে সফল হওয়ার চাইতে এখন অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ হলো আগে আপনার দেখেন যে বিনোদন মাধ্যম বলতে শুধু ছিল মানে সাহিত্য পাঠ করা আর হলো চলচ্চিত্র দেখা, আর কিছু তেমন ছিল না, বিশেষ করে নাগরিক মানুষদের জন্য, শহরের মানুষদের জন্য। কিন্তু এখন সে চলচ্চিত্র দেখছে কিন্তু ছোট পর্দায় দেখছে, মানে অনেক তার নিজের হার্ড ড্রাইভে দেখবেন অনেকগুলো ফিল্ম ডাউনলোড করা আছে, একে একে দেখবে বা প্রতিদিনই সে ডাউনলোড করছে। এই যে পরিস্থিতিটা, এই কারণে সে যেহেতু প্রেক্ষাগৃহে যাওয়ার ব্যাপারটা নেই, তাই একটা সুপারহিট বা ব্লকবাস্টার ছবি হচ্ছে না। তবে এর মধ্যে আলোচনা একটা ব্যাপার উঠে এসছে যে ফারুকী ভাই বললেন সম্ভবত যে ইন্ডিয়ান ছবি অনুকরণ বা তার ইনফ্লুয়েন্সে মানে একটা ইনফেরিয়র বা সমমানের ছবি করলে দর্শক দেখবে কেন? কারণ মূল ইন্ডিয়ান ছবিটাই দেখতে পাচ্ছেন। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসে, তাহলে কি ইন্ডিয়াননেস থেকে বেরিয়ে এসে আপনার বাংলাদেশনেসের জায়গায় কিছু খোঁজার ব্যাপার আছে কিনা? যে একটা ছবি যেটার কাহিনী, যেটার ফর্ম, যেটার মানে ওখানে যে 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 আবেগ আছে সেটা যেন বাংলাদেশের মানুষের নিজস্ব কিছু হয়। ব্লকবাস্টারের কথা যদি আপনি দেখেন যে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বেশি ব্লকবাস্টার ছবিগুলো আপনি নাম নেন, সেগুলো দেখবেন যে একেবারে নিজস্ব জিনিস। সেটা যেমন রূপবান একটা, বেদের মেজোসনা একটা, সাম্প্রতিক সময়ে আমি কি বলবো মানে মনপুরা বলতে পারেন, যদিও সেটার একটু আধুনিক ফিল্ম ল্যাঙ্গুয়েজ ইত্যাদি অ্যাপ্লিকেশন আছে, কিন্তু আপনি দেখেন এটা হলো একেবারে বাংলাদেশের জিনিস। যে একটা যাত্রাপালা, সেটা দীর্ঘদিন ধরে অভিনীত হয়ে এসছে, গ্রামে গঞ্জে জনপ্রিয়, সেটারই একটা সেলুলয়েড বা বড় পর্দার রূপায়ণ যখন হচ্ছে তখনই মানুষ কিন্তু সেটা নিচ্ছে। তাহলে আপনি বলছেন যে নিজস্বতা থাকতে হবে, তাহলে মানে এটা একটা অন্যতম অনুষঙ্গ। আজকের নতুন জেনারেশনের ডিরেক্টররাও যতই হলিউডের ছবিগুলো দেখার অভ্যাস থাকুক, কিংবা ইন্ডিয়া কিংবা সাউথ ইন্ডিয়ান ছবি দেখে, কিংবা আমি বলবো যে এশিয়ার অন্যান্য দেশের কোরিয়ান বা হংকং এর ছবি দেখার অভ্যাস থাকুক, কিন্তু এটাকে কিন্তু একটা নিজস্ব কনটেক্সটে ট্রান্সলেট না করতে পারলে কিন্তু আমার মনে হয় একটা সন্দেহ থেকে যাবে যে এটাও শেষ পর্যন্ত দর্শকের কাছে কতখানি পৌঁছাবে। ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে একটা বিরতির পর। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফারুকী ভাই, যে প্রসঙ্গে কথা হচ্ছিল ছবি দেখার সহজলভ্যতা, এটাও একটা কারণ হিসেবে উঠে এসেছে আমাদের আলোচনায়, যে কারণে হলে দর্শক কমছে। কিন্তু স্যাটেলাইট টিভি, ডিভিডি, ভিসিডি এসবের কারণে তো আমরা দেখতে পাচ্ছি, উদাহরণ আছে বলিউড কিংবা হলিউডের দর্শক তো কমেনি, আমাদের কেন কমে গেল? আরেকটু যদি বলি যে ইভেন কলকাতার ছবিও এখন নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের ছবিও তো হলে মুক্তি পাচ্ছে। পাইরেসি একটা বড় ব্যাপার অবভিয়াসলি, এবং পাইরেসির ব্যাপারে শক্ত আইন থাকা উচিত, যেটা আপনি যে দুইটা দেশের রেফারেন্স দিয়েছেন, দুই দেশে শক্ত আইন আছে এই বিষয়ে এবং আইনের প্রয়োগ আছে। কিন্তু এই ডিভিডি এবং স্যাটেলাইটে অ্যাভেলেবিলিটি বা ডাউনলোডের কারণে যে হলে দর্শক কমে যায় এটা ঠিক না। তাহলে তো ওয়ার্ল্ড ওয়াইড দর্শক অনেক কমে যেত। কারণ হলে ছবি দেখতে দর্শক যায়, ইটস এ কাইন্ড অফ রিচুয়াল। আপনি হলে যাবেন, একটা সামাজিক উৎসব, সবাই মিলে যাচ্ছে, ওখানে ছবি দেখছে, ফলে এটা একটা মানুষের আউটিংয়ে যাওয়া যেমন প্রয়োজন হয়, মানুষের ভাত খাওয়া লাগে, ঘুমানো লাগে, আউটিংও যাওয়া লাগে, ফলে এটা একটা সোশ্যাল কংগ্রিগেশনের জায়গা, ফলে এটা সিনেমা ওই জায়গাটা ধরে রাখবে। আমাদের এই কালচার কিন্তু আমাদের দেশেও ছিল, ধরেন হ্যাঁ, সেটাই তো বলছি। এখন আমাদের এখানে কেন নাই? এখন আমরা বেশিরভাগ যে ছবিগুলো বানাচ্ছি এই সংস্কৃতি, ধরেন আপনারা যদি মধ্যবিত্তের রেফারেন্স দিই, মধ্যবিত্ত এখন কেন হলে যাচ্ছে না? কারণ মধ্যবিত্ত যে ছবি তার ভালো লাগে সেটা দেখতে সে যায়, যেটা তার ভালো লাগে না সেটা সে দেখতে যায় না। ফলে আমাদের ছবি তো এটা তো স্বীকার করতে হবে যে আমাদের ছবি গত 15-20 বছরে তো আমাদের একটা বড় অধপতন ঘটেছে, এটা তো আমরা জানি, এবং গল্প বলার ক্ষেত্রে দুনিয়া থেকে আমরা অনেক পিছিয়ে আছি। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা দেখা যাচ্ছে। আমি এটাকেই বলতে চাই যে আমি আশাটা দেখতে চাই যে ইয়াং ফিল্ম মেকারদের মধ্যে সেটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে। এমনকি একদম যারা বলিউডি ছবি দ্বারা ইন্সপায়ার্ড হয়ে ছবি বানায়,
এফডিসি কেন্দ্রিক, যদি আমি নিজেকেও আমি এফডিসির লোকই মনে করি, তাদের মধ্যেও যদি আপনি দেখেন যে নাচ গানের দৃশ্য যখন করে ওটাকে বেশ ভালো চকমকি একটা নাচ গান করার চেষ্টা করছে, অ্যাকশন দৃশ্যটা ভালো করার চেষ্টা করছে, এই প্রবণতাগুলো দেখা যাচ্ছে কিন্তু। সো ইটস এ গুড সাইন। আমাদের এই মুহূর্তে আপনি যদি আমাদের সিনেমা বাঁচানোর প্রশ্নে যে কথা বলেন, তাহলে এই মুহূর্তে আমি মনে করি আমাদের নজর দেওয়া উচিত প্রজেকশন সিস্টেমের ব্যাপারে, আমাদের নজর দেওয়া উচিত সিনেমা হলের টিকিটের টাকা কিভাবে ভাগ হবে সেই বিষয়ে, এই জিনিসগুলোর দিকে নজর দেওয়া। অর্থাৎ এই যে যারা চেষ্টা করছে, যে ইয়াং ফিল্ম মেকার হোক বা মেইন স্ট্রিমের প্রডিউসার হোক বা অল্টারনেটিভ প্রডিউসার হোক, তারা যে চেষ্টা করছে ছবিগুলো বানাতে, এক বিচিত্র রকমের ছবি হবে। অনন্ত জলিলের ছবি এক ধরনের দর্শক দেখতে যাবে, তারা পছন্দ করবে। শাকিব খানের একটা ছবি এক ধরনের দর্শক দেখবে, তারা খুবই পছন্দ করবে। গিয়াসুদ্দিন সেলিমের ছবি আরেক ধরনের দর্শক দেখবে, আমারটা একজন একটা দেখবে, ওরটা একজন দেখবে। ফলে বিচিত্র ছবি হবে। কিন্তু এই যে বিচিত্র স্বাদের ছবি হবে, এই ছবিগুলো যে দোকানে যাবে, মানে হলে যাবে, হল থেকে টিকিটের টাকাটা কিভাবে ভাগ হবে, টিকিটের দাম কত হবে, এই জিনিসগুলো নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা এবং আইন থাকা উচিত। এই জায়গাটা যদি আপনি এনশিওর করেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়াবে। আপনি যে কলকাতার রেফারেন্স দিয়েছেন, কলকাতার সিনেমা ঘুরে দাঁড়ানোর পিছনে এই যে টিকিটের টাকা, করের ভাগ কত হবে, প্রথম সপ্তাহে প্রডিউসার কত পাবে, হল মালিক কত পাবে, এগুলো খুব পরিষ্কারভাবে ভাগ করা আছে। মানে তারা তাদের ইন্ডাস্ট্রি প্রোটেকশনের জন্য দরকার। এবং আমাদের ঢাকার বাইরে যে হলগুলো আছে, সেখানে টিকিটের দাম বাড়াতে হবে। টিকিটের দাম কিভাবে বাড়াতে হবে? হল মালিকদেরকে তাদের সিনেমা হল রেনোভেট করতে হবে। 20 বছর আগে যে পর্দা লাগিয়েছেন, লাল হয়ে আছে, প্রজেকশন করলে ছবি ঘোলা হয়। যেমন আমার টেলিভিশন যখন রিলিজ হলো, ঢাকার বাইরের যে রেফারেন্সগুলো পেয়েছি, এগুলো যেমন সঙ্গীতা হলে 3 সপ্তাহ হাউসফুল গেছে, আমরা টাকা পেয়েছি। কিন্তু যে দর্শকরা ছবি দেখেছে, তারা আসলে কি দেখেছে? তারা শব্দ কিছু শুনতে পায়নি, ছবি দেখেছে ঘোলা। এই পরিস্থিতি হলে তো টিকিট দামও বাড়বে না। ফলে হল মালিককেও এখানে এগিয়ে আসতে হবে। শুধু ফিল্ম মেকার ভালো ছবি বানাবে, ডেফিনেটলি ফিল্ম মেকারকে ভালো ছবি বানাতে হবে, অভিনেতাকে ভালো অভিনয় করতে হবে, ভালো ছবিগুলো দেখারও ব্যবস্থা থাকবে। হ্যাঁ, দেখার জন্য ভালো জায়গা থাকতে হবে। তাহলে হবে কি, আপনি যে সামাজিক সম্মিলনে জায়গা চাচ্ছেন সেটা হবে। খুলনা মধ্যবিত্ত যারা আছে, তারা সবাই হলে যাবে। তারা টিকিটের দাম 30 টাকার জায়গায় এখন 25 টাকা দিলে সামনে 50 টাকা দিবে। এই চেঞ্জগুলো যদি না আসে, সম্মিলিত উদ্যোগ না হলে আপনি বাংলাদেশের সিনেমা বদলাতে পারবেন না। শুধু সিনেমা বানিয়ে বদলানো যাবে না। রাশেদ ভাই, ফারুকী ভাইয়ের কথার প্রসঙ্গেই যাই, যে সিনেমায় বিনিয়োগের যেমন প্রয়োজন আছে, সিনেমা চলচ্চিত্র নির্মাণের তেমনি প্রয়োজন আছে হলগুলোকে আধুনিকায়নের। এই ব্যাপারে আপনি কি মনে করেন? এই যারা এখানে বিনিয়োগ করছে, তাদের বিনিয়োগের কত % সেখানে করা উচিত? দেখুন, আমরা আসলে সিনেমা নিয়ে আমার মনে হয় যে দেশীয় যে কাঠামোটি রয়েছে সেটি আসলে উল্টো দিকে হাঁটছে। হ্যাঁ, যেমন আমরা সিনেমাকে ইন্ডাস্ট্রি বা শিল্প বলে ঘোষণা করছি, কিন্তু এখন পর্যন্ত আসলে এফডিসি বলেন বা এটা কেন্দ্রিক যে মেইন স্ট্রিম সিনেমা আছে, এইটার প্রোটেকশন বা এটার গ্রোয়িংয়ের জন্য কোনো ইনিশিয়েটিভ কিন্তু কোথা থেকে নেওয়া হয়নি। না প্রডিউসার গ্রুপ অফ পিপল আগে আসছে, অথবা সরকার আগে আসছে। তো এইটা যদি হয়তো, আসলে দেখেন এখানে ক্রু কারা কাজ করবে, সিনেমা যে ভালো হবে বলিউড বা হলিউড আমরা এগুলো কম্পেয়ার করছি, কিন্তু আসলে কি আমাদের দেশে সিগনিফিক্যান্ট সিনেমাটোগ্রাফিক ট্রেনিং করা কোনো ক্যামেরাম্যান আছে কি না? হ্যাঁ, তারপরে এডিটর, এগুলো সব নিজেরা আসলে তাদের নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে এবং নিজেদেরকে নানান রকম কোর্স এবং প্রিপারেশনের মাধ্যমে সমৃদ্ধ করে আসলে তারা এই কাজগুলো করতে এগিয়ে আসছেন। এবং এখানে ফিল্ম মেকারদের ভূমিকা আছে, তারা নানান ভাবে প্রিপারেশন নিয়ে এই ছবি করার চেষ্টা করছেন। তো হল তো অবশ্যই একটা গ্রেটার সিনারিও, যে আমাদের দেশে হল আপনি জানেন যে ড্রাস্টিক্যালি কমে গেছে হলের সংখ্যা। তো এইগুলো এখন ডিজিটাল টেকনোলজিতে সিনেমাও আসলে কনভার্টেড হয়ে যাচ্ছে, মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে টেকনোলজিক্যালি আর কি, মিডিয়ামের সহজলভ্যতা, হ্যান্ডলিং, কমফোর্টের জন্য এবং নানান কারণে, বাজেট, লো বাজেট, এই সমস্ত কারণে। তো আমার মনে হয় যে একই সাথে যদি হলগুলো আসলে ডিজিটাইজ করা উচিত এবং আরও ক্যাম্পাস হিসেবে, যেটাকে একটা সিনেমা তো একটা বিনোদন, মানুষ একটা শপিং কমপ্লেক্সে যাচ্ছে, আসলে তার দেখা যাচ্ছে সে দুটো একটা জিনিস কিনছে, কিন্তু ওইখানে বিলং করতে সে কমফোর্ট ফিল করছে। এই কমফোর্টের জায়গাও আসলে একটা অডিয়েন্সকে দেওয়া দরকার আছে বলে আমি মনে করি। তা না হলে আসলে সে কিভাবে ইন্টারাক্ট করবে সিনেমার সাথে? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। ধন্যবাদ। বিপ্লব ভাই, আরেকটা জিনিস ইদানিং দেখা যায় যে মানে সিনেমার টিভি প্রিমিয়ার, এটা মানে একটা অদ্ভুত ব্যাপার। বড় পর্দার ছবি আমরা আমাদের উদ্বোধন হচ্ছে ছোট পর্দায়, এই জিনিসটা অনেকটা আমাদের কাছে লাগে কাঁঠালের আমসত্বের মতো আর কি। না, এটা ঠিক অদ্ভুত ব্যাপার নয়। এটা যে আমাদের দেশেই প্রথম শুরু হয়েছে তা কিন্তু না। আমাদের আগে বিদেশে, স্পেশালি ইউরোপে হয়েছে অনেক আগে থেকে। সেখানে সিনেমা হলে বসে সিনেমা দেখাটা, এটা অনেক বেশি, মানে মানুষ অনেক বেশি পছন্দ করে। তো
টেলিভিশনে যখন প্রিমিয়ারটা কিন্তু এই হতো, ছবিটা তো তৈরি করা হচ্ছে বড় পর্দার এটা জন্য। শুরুর দিকে এটা আসলে এক ধরনের পাবলিসিটি হিসেবে কাজ করছে। টেলিভিশন যখন দেখে সে কিন্তু একদম মানে পুরো সময়টা মনোযোগ দিয়ে দেখে না, সে তার মধ্যে অনেক কাজ করে, নানা ধরনের ইনভলভমেন্ট। মানে যখন প্রেমিকা বলছে যে আমি তোমাকে ভালোবাসি, তখন কাজের মেয়েরা ভাই একটা চাল হলো, এটা ডায়লগে ঢুকে গেল, মানে ওটা দেখে না। দেখা যেত সেই সময়, দেখা যেত কেউ যদি টেলিভিশনে ওর কিছু অংশ দেখতো, ও আবার হলে গিয়ে দেখতো। এখানে টিভি প্রিমিয়ারটা আসলে শুরু হয়েছে বছর 5-7 আগে, এবং সেটা শুরু করেছে কিন্তু হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আই। যদিও প্রথমটা হয়েছিল কিন্তু ইমপ্রেস টেলিফিল্ম ছিলই সেখানে, সেটা হচ্ছে যে হঠাৎ বৃষ্টি ছবিটা দিয়ে, আমাদের আশীর্বাদ চলচ্চিত্রের ছবি। তো সেই ছবিটা কিন্তু, সেই উদ্যোগটা কিন্তু সাকসেসফুল ছিল। টেলিভিশনে দেখানো হয়েছে ঈদের দিন মানুষ মনোযোগ দিয়ে দেখে না, একটু একটু অংশ দেখছে, এবং তারপরে কিন্তু তারা সিনেমা হলে গিয়ে দেখছে। সেইটারই ধারাবাহিকতায় কিন্তু পরে ইমপ্রেস টেলিফিল্ম বেশ কিছু ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছে। সেই সময়ে এই টেলিভিশনের ওয়ার্ল্ড প্রিমিয়ারটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক বড় সাপোর্ট দিয়েছে। মানে এটা নিয়ে আমরা অনেক সমালোচনা করতে পারি, কিন্তু সেই সময়ে প্রতি মাসে একটা করে ছবি প্রডিউস করেছে ইমপ্রেস টেলিফিল্ম, করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে যে সাপোর্টটা দিয়েছে সেটা কিন্তু অনেক বড় সাপোর্ট ছিল। কারণ আপনারা যদি একটু পিছনে ফিরে দেখেন, সিনেমার জন্য সত্যিই খুব খারাপ সময় ছিল সেটা। এখন কিন্তু সিনেমার জন্য খুবই খুবই আমরা আশা করতে পারি যে সামনে কিছু ভালো আছে। একটা কথা একটু বলতে চাই আমি, সেটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ট্রেডে সবচেয়ে অনিরাপদ মানুষটি বা অনিরাপদ চরিত্রটি হচ্ছে চলচ্চিত্র প্রযোজক, যে টাকা ইনভেস্ট করে। সিনেমা হল তার টাকা নিয়ে যায়, বুকিং এজেন্ট তার টাকা নিয়ে যায়, এরকম বিভিন্ন সেক্টর, স্টুডিও টাকা না দিলে ছবি রিলিজ করতে দিবে না, সেন্সর বোর্ড সেন্সর করবে না, সবাই টাকা নিয়ে চলে যায়। কিন্তু ছবির যে কথাটা ফারুকি বারবার বলছিল যে আসলে প্রডিউসারের শেয়ারিংটা কি হবে, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে একটা ভীষণ বিশৃঙ্খলা চলছে, নৈরাজ্য, মানে একদম নৈরাজ্য চলছে। কিন্তু মানে কোনো সুস্পষ্ট নীতিমালা নেই, এবং এই নীতিমালা কিন্তু এগুলো কোথাও লেখা আছে কি নাই সরকারি খাতায় সেটা ইম্পর্টেন্ট বিষয় না। এগুলো বহুকাল ধরে কিন্তু বাংলাদেশে এগুলো মেনে চলা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু এগুলো কোথাও মেনে চলা হচ্ছে না। বিশেষত ঢাকা শহরের সিনেমা হল, তারা কোনো নিয়ম নীতির মধ্যে আসতে চায় না। তারা যেভাবে সিনেমা চাইবে তাদেরকে সেভাবে সিনেমা দিতে হবে, এবং মানে তাদের হাতে কি আপনারা জিম্মি মনে করছেন? অনেকটা তাই, প্রডিউসাররা জিম্মি। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির যে কোনো প্রবলেম নিয়ে প্রডিউসাররা যতটা সরব, তার চেয়ে অনেক বেশি সরব কিন্তু হচ্ছে পরিচালকরা এবং আদার টেকনিশিয়ানরা। কারণ এদের তো আসলে ফিল্ম বন্ধ হয়ে গেলে আর কিছু করবার না, এটা তাদের পেশা, এটা তাদের সার্ভাইভাল। আমরা এই প্রসঙ্গে আরো আলোচনা করব। একটা বিরতির সময় হয়েছে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি চলে যাচ্ছি ফাহমিদ ভাইয়ের কাছে। বিরতির আগে যে প্রসঙ্গে বলছিলেন, একটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা তথ্য দিয়েছেন যে ছোট পর্দায় বড় পর্দার ছবি যদি উদ্বোধন হয়, প্রিমিয়ার শো হয়, তাহলে সেটা আরো দর্শকের আগ্রহ বাড়ায়। এই বিষয়ে ছবি টানে, যদি ছবি টানে অবশ্যই সেটাই হলো। এই জায়গায় আমি একটু মানে অল্প করে বলতে চাই একটু ব্যাকগ্রাউন্ডটা, সেটা হলো যে মাধ্যম হিসাবে চলচ্চিত্র অডিওভিজুয়াল একটা মাধ্যম, তারপরে টেলিভিশন একটা মাধ্যম হিসেবে এসেছে। অডিওভিজুয়াল কিন্তু পর্দাটা ছোট, তার মানে এই টেলিভিশন আসার পরে আসলে চলচ্চিত্র একটা হুমকি বা মানে ঝুঁকির মধ্যে পড়েছিল যে টেলিভিশন তো ঘরে ঘরে, আর এটা তো একটা প্রেক্ষাগৃহ। তখন চলচ্চিত্র করেছে কি, সে নিজেকে ক্রমাগত ছাড়িয়ে চেঞ্জ করে নিজেকে অনেক ইমপ্রুভ করেছে। ফলে এই ইমপ্রুভমেন্টের এই ফেজে আপনি দেখেন যে এখন ডলবি ডিজিটাল সাউন্ড, সিনেমা স্কোপ আলোচনায় আসছে এরকম যে মানে পরিবেশটা কই, বা আমি তো মনে করি যে একটা পাইরেসি একটা বিরাট সমস্যা, কিন্তু পাশাপাশি এরকম যদি মানে আমি যদি রিয়েলি একটা ভালো ছবি করতে পারি, আপনি ছোট পর্দায় দেখে মনে হবে যে এটা বড় পর্দায় না জানি কত ভালো দেখাবে। ওই পার্টিকুলার প্রেক্ষাগৃহে গিয়ে আমি যদি ওই স্ক্রিনে দেখি, ওই এনভায়রনমেন্টে দেখি। আমি একটা ছোট উদাহরণ দিই এখানে, যে স্কাইফল এসেছিল স্টার সিনেপ্লেক্স, এবং এটা ওদের একটা নতুন থিয়েটার যেটা বড়, সেখানে আমি এটা দেখেছি। তারপরে সে একই ছবি ছোট পর্দায়, ছোট পর্দায় না মানে অনেক ছোট, কিন্তু এই কম্পিউটারের মতো ছোট পর্দা না, আমি বলতে চাচ্ছি যে আমাদের বিভাগে যখন দেখানো হয়েছে স্টুডেন্টদের জন্য, একটা ফিল্ম সোসাইটি আছে সেখানে, তো আমার কাছে দুটোর মধ্যে প্রজেকশন এবং সাউন্ড এবং ইমেজ এত বেশি পার্থক্য মনে হলো যে ওই জিনিসটা তো এখানে কিছুতে আমি পাচ্ছি না। আমার মনে হলো যে আমি অবিচার করলাম স্টুডেন্টদের জন্য, যে এই জিনিস কেন দেখালাম ওদের। তো ব্যাপারটা হলো ওই রকম যে হঠাৎ বৃষ্টি
টিভিতে দেখে একটা চমক লেগেছে যে আরে এই গল্পটা তো অন্যরকম, গানগুলো ভালো, তাহলে এটা বড় পর্দায় যদি আমি দেখার সুযোগ পাই আমি দেখব। সেই একই রকম আমি তো মনে করি যে মানে টেলিভিশন ইন্ডাস্ট্রিগুলো যে ছবিগুলো বানাচ্ছে সেগুলোর মধ্যে তাহলে বিল্ট ইন কোনো একটা ঘাটতি আছে, যে যেটার জন্য যে ছোট পর্দায় দেখার পর এটা যখন আবার বড় পর্দায় অফার করা হচ্ছে তখন কেন লোকে মানে দলে দলে গিয়ে দেখছে না। এই জায়গাটা আমার মনে হয় যে পাইরেসি অবশ্যই একটা সমস্যা, কিন্তু সেটা সবচেয়ে বড় সমস্যা না। এবং আমি মনে করি যে যদি মুভি থিয়েটারটা ওরকম হয়, যদি আমার ফিল্মের কোয়ালিটিটা ওরকম ইন টার্মস অফ কন্টেন্ট অ্যান্ড ফর্ম, তাহলে আমার মনে হয় যে এটা ছোট পর্দায় দেখে মানুষ দৌড় দিবে যে বড় পর্দায় এটা দেখে আসি। জি, ধন্যবাদ। বিপ্লব ভাই, যেটার কথা বলছিলাম আমরা, যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, প্রতি বছর আমাদের দেশের কিছু ছবি বিদেশে পুরস্কার পাচ্ছে এবং আলোচিত হচ্ছে। এই ছবিগুলোর আমাদের দর্শকদেরকে হলে টেনে নিয়ে যেতে কতটা ভূমিকা রাখছে, বা আদৌ কোনো ভূমিকা রাখছে কিনা? এই ছবিগুলোর অধিকাংশই দর্শকদের কাছে গিয়ে পৌঁছতে পারে না, নানা কারণে পারে না। এটা কোনো ছবির ধরনের কারণে হোক, ছবির ট্রিটমেন্টের কারণে হোক, লেন্থের কারণে হোক, নানা কারণেই পারে না। সেটা ধরেন হচ্ছে এই ধরনের ছবির সংখ্যা খুব বেশি নয়। আর এই ধরনের ছবি যদি দেখেন তাহলে এই ধরনের ছবি সারা পৃথিবীতেই খুব কম মাচ পিপলকে রিচ করতে পারে, মানে যেগুলো সমালোচকদের প্রশংসা করে সেগুলো খুব কমই মাচ পিপলকে রিচ করতে পারে। আমি বরং ফাহমিদুল ভাইয়ের কথা ধরে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ছিল বাংলাদেশে কিন্তু এই টিভি প্রিমিয়ারের বিষয়টা, সিনেমা টিভি প্রিমিয়ারের বিষয়টা শুরুটা সাকসেসফুল হলেও এরপরে কিন্তু সফল হয়নি। তারপরে এখন বাস্তবতা হচ্ছে যে প্রিমিয়ার তো দূরের কথা, একটা ছবি 3 মাস হলে চলার পর যদি বা 6 মাস হলে চলার পর যদি টেলিভিশনে দেখানো হয়ে যায়, তারপরে এর রেন্টাল যেটা টেলিভিশনে চালানোর আগে হতো 30,000 টাকা, সেটা নেমে আসে 5,000 টাকায়। তখন আর মানুষ দেখে না। এইটার পিছনে এটা ফাহমিদুল ভাই আরো উনি গবেষণা করেন যেহেতু সিনেমা নিয়ে, উনি বলতে পারবেন আরো। আমার অবজারভেশন হচ্ছে যে আমাদের দেশে অথবা আমাদের এই অঞ্চলে সিনেমাটা শুরু থেকেই ভিজুয়াল মিডিয়া হিসেবে যতখানি হয়েছে, ট্রিট হয়েছে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে এটা একটা গল্প। আপনার করবেন, চিদানন্দ দাশগুপ্তের একটা বই আছে, উনি অনেক আক্ষেপ করে লিখেছিলেন বই নয় ছবি, কারণ অনেক একটা সময় কিন্তু সিনেমাকে বই বলা হতো। তো যখনই এই সিনেমাটা টেলিভিশনে দেখানো হয়ে যাচ্ছে, মানুষের গল্পটা জেনে যাচ্ছে, তখন মানুষ কষ্ট করে আর সিনেমা হলে যাচ্ছে না। আর এখন সিনেমা হলে যাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার। এটা আপনারা ফিল করছেন কিনা জানি না, কিন্তু আমি নিজে কিন্তু ফিল করি যে এখন সিনেমা হলে যাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার। এটা অনেক সময়েরও ব্যাপার, অনেক এনার্জিরও ব্যাপার। আর আমি প্রথমেই বলছিলাম যে সিকিউরিটি একটা ফ্যাক্টর, ব্যয় সাপেক্ষ আছে, কিন্তু অত না। আমি যদি কম দামি সিনেমা হলে যাই সেটা অত ব্যয় না, কিন্তু আমাকে হচ্ছে ঢাকা শহরে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব, যদি আমাকে 7 কিলোমিটার মুভ করতে হয়, আমাকে কি পরিমাণ সময় দিতে হবে, এটা একটা বিষয়। রাত্রি 10টায় যদি সিনেমা শেষ হয়, আমি বাড়ি ফিরবো কিভাবে, সেটা একটা। এবং আমি একা নয়, আমি সপরিবারে বাড়ি ফিরবো, সেটাও একটা ব্যাপার। কিন্তু এইসব বিবেচনাতেই আমাদের দর্শক কমছে বলে আপনি মনে করছেন? আচ্ছা ফারুকী ভাই, আপনি বড় পর্দা ছোট পর্দা দুটোতেই সফল, দু জায়গায় কাজ করছেন। এখন দেখা যাচ্ছে যারা ছোট পর্দায় কাজ করছে তারাই ছবিতে কাজ করছে, নির্মাতা পরিচালক নানা রকম একটা ওভারল্যাপিং দেখছি। এটা কি ভূমিকা রাখছে আমাদের চলচ্চিত্রের উপর? পজিটিভ নেগেটিভ কোন দিক মনে করেন আপনি? সেটা তো বললাম যে 90 দশক বলো নাকি এটাকে? আচ্ছা, 90-এর দশকের শেষ দিকে যখন আমাদের এই যে বেসরকারি টেলিভিশনের বুম হলো, আমাদের এই নতুন সিনেমার যে মুভমেন্ট 15-20 বছর পরে যখন আমরা অনেক ফিল্ম মেকার পাবো এখান থেকে, এদের বেশিরভাগেরই দেখবেন যে গল্প বলার প্রথম হাতটা পাকিয়েছে সে আসলে ভিডিওতে টেলিভিশনের জন্য টেলিফিল্ম বানিয়ে, বা যেটাকে নাটক বলেন আপনারা। এখানে কেন হয়েছে? কারণ মেইন স্ট্রিম যেখানে ছবি, তখনকার মেইন স্ট্রিম তারা এই নতুনদেরকে অ্যালাউ করছিল না, ইনভাইট করছিল না, পরিস্থিতিতে তাদের পক্ষে অনুকূল ছিল না। তারপরে এমন কোনো ফিল্ম ইনস্টিটিউট ছিল না যেখানে গিয়ে সে ছবি বানানোর পদ্ধতিটা শিখে আসতে পারে। এখন কিন্তু তার তো স্বপ্ন আছে গল্প বলা। তখন সে কি করলো, সে দেখলো যে ভিডিও তো সহজলভ্য মাধ্যম, খরচ বেশি হয় না, তখন সে এখানে নিজের মতো করে গল্প বলার চেষ্টা করলো, প্রচুর ভুলভ্রান্তি করতে থাকলো, পরের কাজে আবার একটু শুধরে উঠলো, এবং আমি নিজেও এটার বাই প্রোডাক্ট। এই যে স্যাটেলাইট টেলিভিশনগুলো, এটা আমাদের নতুন সিনেমার আন্দোলনে একটা বড় ভূমিকা রেখেছে বলে মনে হয় আমার কাছে। ওই যে বললাম 15-20 বছর পরে যখন দেখবেন
আপনি তখন যখন ইতিহাস লিখবেন যে সেরা ফিল্ম মেকার কারা ছিল 10 বছর আগে, দেখবেন বেশিরভাগেরই প্রথম কাজ টেলিভিশন হয়েছে, ফলে ডেফিনেটলি টেলিভিশন একটা বড় ভূমিকা রাখছে। আর এই সমালোচক এবং জনপ্রিয়তা, এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। এটা একটা, আমি মনে করি যে এই বিতর্কটা একটু আমাদের জন্য ক্ষতিও করে কিছু কিছু ক্ষেত্রে। যেমন এটা ধরে নেওয়া হয় যে আমাদের যেমন কিছুদিন আগে একটা লাইভ প্রোগ্রামে আমাকে প্রশ্ন উত্তর দিতে হয়েছিল যে আপনার ছবি তো বাইরে ফেস্টিভ্যালে গিয়েছিল, ওখানে পুরস্কার পেয়েছে, সমাপনী ছবি হয়েছে, তার মানে কি এটা দর্শকের জন্য না, সাধারণ মানুষের জন্য না, আপনার কি পুরস্কার পাওয়ার জন্য ছবি বানান? তো আমি মনে করি এই বিতর্কটা না একটা অদ্ভুত। দেখেন, কিছু ছবি আছে যে ছবি সাধারণে খুব জনপ্রিয় হবে না, তারকোভস্কির আন্দ্রে রুবলিয়ভ খুব জনপ্রিয় হওয়ার কোনো কারণ নাই। আবার কিছু ছবি কিন্তু ছবিটা অসাধারণ। আবার কিছু ছবি আছে খুবই অসাধারণ, আবার একই সঙ্গে খুবই জনপ্রিয় হতে পারে, যেমন মার্টিন স্করসেসের ট্যাক্সি ড্রাইভার। এটা আমেরিকার হলিউডের ব্যবসার সকল ওই সময়ের সব ইতিহাস ভেঙে দিয়েছিল, কিন্তু খুবই সাইকোলজিক্যালি কমপ্লেক্স এবং আর্টওয়ার্ক হিসেবে ভেরি রিচ আর্টওয়ার্ক, জনপ্রিয় হয়েছে, ভালো ছবি। আবার অনেক ছবি খুবই জনপ্রিয় হয়েছে কিন্তু অতিশয় জঘন্য। আবার অনেক ছবি একদমই জনপ্রিয় হয়নি কিন্তু জঘন্য। ফলে এই জনপ্রিয় হওয়ার সঙ্গে ভালো না ভালোর সম্পর্কটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। একটি ভালো ছবি জনপ্রিয় হতে পারে, অজনপ্রিয় হতে পারে। একটি খারাপ ছবি জনপ্রিয় হতে পারে, অজনপ্রিয় হতে পারে। আপনি খারাপ বানালেই যে জনপ্রিয় হয়ে যাবেন এর গ্যারান্টি নেই। আবার যেটা সমালোচকদের ইয়ে পাবে, সেটাও জনপ্রিয় হতে পারে, সেটা যে অজনপ্রিয় হবে সেটাও সরল বলা যায় না, রেখাটা সেটা খুব বলতে কঠিন। না। হ্যাঁ, জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে, অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফাহমিদ ভাই, আপনার দৃষ্টিতে একটি ভালো ছবির সংজ্ঞা কি, যদি আমাদেরকে সংক্ষেপে বলতেন, একদম অল্প কথা। আমরা বিরতির ফাঁকে যেটা বলছিলাম, আমরা ছুরি দিয়ে বলে সংক্ষেপে বলুন 3 সেকেন্ডে। যেটা মানুষকে স্পর্শ করে সেটাই ভালো ছবি, মানে যেটা মানুষকে স্পর্শ করে। এটা ধরেন যে খুব তারান্তিনোর অত্যন্ত ভায়োলেন্স তার ছবিগুলোতে, কিন্তু এটা মানুষকে স্পর্শ করে, একটা শেষ পর্যন্ত একটা খুবই ডিরেক্ট একটা মেসেজ থাকে সেখানে। তো এটা অনেকে বলবে যে এত ভায়োলেন্স, এত রক্তপাত, এত খুনাখুনি, এই ছবি তো দেখার মতো না, কিন্তু এটা মানুষকে স্পর্শ করে বলে মানুষ দেখে। ওকে, ধন্যবাদ। রাশেদ ভাই, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় পৃথিবীর যে কোনো একজন পরিচালককে বেছে নেন, তার সঙ্গে আপনি কাজ করবেন, কাকে আপনি বেছে নেবেন, কাকে পিক করবেন? আচ্ছা, যাই হোক, এটা আমি অন্যভাবে দেখি আর কি, যে আমি মনে করি যে একজন ফিল্ম মেকার আসলে তার নিজস্ব প্রিপারেশনটাই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ একটা সিনেমা একটা শিল্প মাধ্যম হিসেবে এর যে ধারাবাহিকতা বা ল্যাঙ্গুয়েজ, ভিন্ন আলাদা একটা ভাষাভঙ্গি আছে, সেইটা সম্পর্কে আসলে সম্যক ধারণা থাকা একটা চলচ্চিত্র নির্মাতার জন্য খুবই প্রয়োজনীয়। এবং তার আরও নানান বিষয়ে, যেমন সাংস্কৃতিক ঐতিহ্য, তারপরে চিত্রগ্রহণ, আর্ট, ফাইন আর্ট, হ্যাঁ, লেখালেখি, এই সমস্ত সম্পর্কে, সাহিত্য, এগুলো সম্পর্কে সম্যক ধারণা না থাকলে আসলে একজন চলচ্চিত্র নির্মাতা তার নিজস্ব সিনেমাটির জন্য যথেষ্ট প্রিপেয়ার্ড না বলে আমি মনে করি। তো আমার মনে হয় যে ওইভাবেই আসলে আমাদের এগিয়ে আসতে হবে চলচ্চিত্র নির্মাতা। শুধু নতুন নির্মাতারা আসলেই হবে না, তাদের যথেষ্ট উদ্যোগ, প্রিপারেশন, এগুলো দরকার আছে। আর এর মাধ্যমে আমি মনে করি যে আসলে এটি সরোয়ার যেমন বললেন যে বছর 10 পরে গিয়ে হয়তো আমরা একটা নির্দিষ্ট ছবি দেখতে পাবো যে আমাদের দেশের ছবি, বাংলাদেশের চলচ্চিত্র। এখন যে উদ্যোগটা চলছে সেটার ফলাফল পেতে আমাদের বছর 10 অপেক্ষা করতে হয়তো হবে। নানান উদ্যোগের মধ্যে দিয়ে আসলে একদিন আমাদের সিনেমা পাল্টাবে এবং তাতে এখনকার যারা তরুণ প্রজন্মের নির্মাতা তারা একটা যথেষ্ট অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাসী। আমরাও আশাবাদী, আমরা শিগগিরই আমাদের জীবদ্দশাতে হয়তো ভালো কিছু চলচ্চিত্র দেখতে পাবো। ফারুকী ভাই, একই রকম প্রশ্ন আপনাকে করছি। পৃথিবীর যে কোনো দেশ থেকে যদি নায়ক এবং নায়িকা আপনাকে পছন্দ করতে সুযোগ দেওয়া হয়, আপনি কাকে বেছে নেবেন আপনার পরবর্তী চলচ্চিত্রের জন্য? এটা তো অদ্ভুত প্রশ্ন। যেটা পৃথিবীর জনসংখ্যা কত এখন, 400 বিলিয়ন নাকি? 400 বিলিয়নে যে কেউ হতে পারে, যেই ক্যারেক্টারে আমার যখন জায়গা লাগবে সেটা সেই হতে পারে। আমি 2টা প্রসঙ্গে কথা বলতে চাই। প্রথমটা হচ্ছে যে আমরা খুবই আশাবাদী আমাদের ইয়াং ফিল্ম মেকারদের নিয়ে। তারা বিচিত্র রকমের গল্প করার কথা ভাবছে, কেউ নাচে গানে সমৃদ্ধ ভাবছে, কেউ অ্যাকশন ভাবছে, কেউ একদম পার্সোনাল স্টোরি করার কথা ভাবছে। এই যে বিচিত্র রকমের গল্প বলার ভঙ্গিটা দেখা যাচ্ছে আমাদের এখানে, এটাকে গভর্নমেন্টের সাপোর্ট দেওয়ার জন্য এই থিয়েট্রিক্যাল প্রজেকশন, ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলোর ব্যাপারে পলিসি তৈরি করতে হবে। টিকিট শেয়ারিং,
টাকাটা প্রডিউসারের কাছে যেন আসে, প্রজেকশনটা যেন ভালো হয়, দর্শক যেন হলে গিয়ে প্রতারিত না হয়, এগুলো একটা শৃঙ্খলার মধ্যে যদি আনা না যায়, তাহলে আপনি যতই মানে ভালো খেলোয়াড় মাঠে ধরেন রেডি হচ্ছে, কিন্তু আপনি স্টেডিয়ামে কোনো গ্যালারি নেই, তাহলে কোনো কাজে আসবে না। এদিকে আমাদের নজর দেওয়া উচিত। আরেকটা প্রসঙ্গে আমি কথা বলতে চাই, ইয়াং ফিল্ম মেকারদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কথা বলার আছে। যেই ছবিটা আপনি বানান, এটা হিউমারাস হোক, এটা ইমোশনাল হোক, এটা সাইকিক ছবি হোক, অ্যাকশন হোক, থ্রিলার হোক, যেটাই বানান, ছবিটার মধ্যে যেন আমার দেশকে খুঁজে পাই, আমাদের আশেপাশের মানুষকে খুঁজে পাই। বিজ্ঞাপনের বিরতির ফাঁকে আমি আর ফাহিদ ভাই যেটা নিয়ে গল্প করছিলাম যে নিউ ইয়র্কের একটা ফিল্ম মেকার যখন টাইমস স্কোয়ারের সামনে একটা লোককে হেঁটে আসার ডিরেকশন দিবে, তার অ্যাক্টরকে যদি তুমি টাইমস স্কোয়ারের সামনে দিয়ে হেঁটে আসো, সে তখন বলবে তুমি কারোর দিকে তাকাবা না, সামনের দিকে তাকাবা, কানের মধ্যে হেডফোন দিয়ে রাখবা, কারোর সাথে কথা বলবা না। আর আমি যখন ফরিদপুরের ভাঙ্গা বাজারে শুটিং করতে যাব ভাঙ্গার কোনো ক্যারেক্টার নিয়ে, তখন আমি আমার অ্যাক্টরকে বলবো তুমি একে জিজ্ঞেস করবা করিমের বাপ তোর ছেলে কেমন আছে, অমুকের মা তুমি কেমন আছো, কারণ ওই যে আমার অ্যানথ্রোপোলজিতে এরকম, আমার জিওগ্রাফিতে এরকম। আমাদের ছবিগুলো দেখলে যেন বোঝা যায় যে এটা আমাদের আশেপাশের জীবন থেকে উঠে আসছে গল্প। এবার সেখানে হিউমার থাকবে, ইমোশন থাকবে, অ্যাকশন থাকবে, ভায়োলেন্স থাকবে, দ্যাটস ইমেটেরিয়াল, সেটা আপনার মতো করে থাকুক। থার্ড একটা কথা বলতে চাই, ভালো ছবি, প্রচুর কথা জমে আছে আমার। ভালো ছবির সংজ্ঞাটা আমি আজকে আসার আগে ভাবতেছিলাম হচ্ছে ভালো ছবির সংজ্ঞাটা কি। ভালো ছবির সংজ্ঞাটা হচ্ছে, ফাহিদ ভাইয়ের কথার একটু এক্সটেনশন করতে চাই, সেটা হচ্ছে যার কাছে কোয়েন্টিন টারান্টিনোর ছবি খুব ভালো লাগে তার কাছে ভালো ছবির সংজ্ঞা হচ্ছে টারান্টিনো। যার কাছে শাকিব খানের ছবি ভালো লাগে তার কাছে ভালো ছবির সংজ্ঞা শাকিব খান, তার কাছে টারান্টিনো মৃত। যার কাছে কিমকিদুক ভালো লাগে তার কাছে কিমকিদুক হয়তো আরেকজন মৃত। যার কাছে রবীন্দ্রনাথ ভালো লাগে তার কাছে হয়তো কাসিম বিন আবু বক্কর ভালো লাগবে না, আবার যার কাছে কাসিম বিন আবু বক্কর ভালো লাগে তার কাছে হয়তো রবীন্দ্রনাথ ভালো লাগে না। ফলে এখানে আমরা বেশি কড়াকড়ি না করাই ভালো, যার যেটা ভালো লাগে তাকে সেটা প্রশংসা তবে করতে। সেরকম দর্শক হলে তার সব ধরনের ছবি থেকে আসলে মানে রসাস্বাদনের সুযোগ থাকে আর কি, বা ইচ্ছে থাকে। আচ্ছা, বিপ্লব ভাই আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, একটা অভিযোগ শুনি যে আমাদের দেশে সেই মানের ফিল্ম স্টার তৈরি হয় না বা হচ্ছে না। যেমন এখন যদি সবচেয়ে বড় বাণিজ্যিক চলচ্চিত্র স্টারের কথা বলি শাকিব খান, আর কারণ নামই শোনা যাচ্ছে না। এইটার কারণটা কি, মানে স্টার কেন আমাদের এত বেশি হচ্ছে না? এটা একটা জটিল প্রশ্ন করে ভুল লোককে ভুল প্রশ্ন। কারণ হচ্ছে স্টারশিপের যে ব্যাপারটা, সেটা আসলে কোন জায়গা থেকে যে ক্রিয়েট হয় এটা বলা খুবই কঠিন। তবে এই বিষয়টা নিয়ে আমরা দুদিন আগেই পরিচালক সমিতিতে বা কোথায় পরিচালক সমিতিতে বসে কথা বলছিলাম। দেখেন যে আজ থেকে 25 বছর আগে স্টার ছিল কোথায়? নায়ক রাজ্জাক, আলমগীর, ফারুক, ওয়াসিম, এরাই ছিল। তো এর বাইরে তখন কোন ক্রিকেটার স্টার ছিল, তখন কোন মডেল স্টার ছিল, কোন সঙ্গীত শিল্পী স্টার ছিল, তাই না? তো এখন কিন্তু স্টার আমাদের জীবনে অনেক বিভিন্ন রকম ক্ষেত্রে স্টার তৈরি হচ্ছে, যার জন্য এরাও একটা কম্পিটিশনের মধ্যে পড়েছে। ফিল্মের অবস্থা খারাপ হলে স্টার তো গল্প তো কখনো স্টার হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি সেটাই তো হওয়া উচিত এখন। এবং ডিরেক্টরও স্টার হতে কিন্তু পারে। পপুলার যে ডিমান্ড, সেটা হচ্ছে চলচ্চিত্রের নায়ক নায়িকা বা প্রধান চরিত্র। পপুলারের সম্বন্ধে আমরা পপুলার সম্বন্ধে নিজেরা অনেক সেট প্যাটার্ন, সেট ধারণা তৈরি করি। ডেফিনেটলি ওরকম আছে, ওরকম দেখতে চায় লোকে। আবার এরকমও তো অনেক নজির আছে যে মানে ওই ফর্মুলা তৈরি হয়নি, কিন্তু সেই ছবি দেখতে ধরেন কোথায় রংপুর বা ময়মনসিংহের মতো সিনেমা 4 সপ্তাহ হাউসফুল যাচ্ছে। ফলে আপনি কোনটা পপুলার না, এটা সেট প্যাটার্নে ফেলে সংজ্ঞা তৈরি করে দেওয়া যে এর বাইরে যেও না শোনা, এটা খুব ঝুঁকিপূর্ণ। বরং আগামী দিনে কিন্তু আমাদের এখানে এই স্টারশিপটা বোধহয় নতুন আঙ্গিকে এসে হাজির হতে পারে। আপনি টেলিভিশনে কি হয়েছে, ফজলুর রহমান বাবুর মতো চেহারার একটা মানুষ, ও কি সুপারস্টার হতে পারতো আজ থেকে বিটিভি আমলে? যখনই বিটিভি থেকে বের হয়ে এসে এই যে নতুন ছেলেরা, নতুন মেকাররা স্বাধীনভাবে কাজ করা শুরু করছে, তখন কিন্তু ফজলুর রহমান বাবুর মতো ক্যারেক্টার আর্টিস্ট কিন্তু স্টার হয়েছে টেলিভিশনে। তো সিনেমায়ও আমরা যে দিনগুলো দেখছি, যেটা আমরা 10 বছর বলছি, হতে পারে 15 বছর, 5 বছরে হতে পারে, এটা গ্র্যাজুয়ালি আসবে। আমরা স্টারেরও একটা নতুন আঙ্গিক দেখব, নতুন রূপ দেখব। এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা। ধন্যবাদ আপনাকে। স্টার আসবে, সুন্দর ছেলে আসবে। না, স্টার মানেই সুন্দর ছেলে সেটা না। আমরা বলছি যে কোনো, যেমন বাবু ভাইয়ের উদাহরণ দিলেন, এটা একটা বড় উদাহরণ। আর আপনি সুন্দর দেখতে, সুন্দর লাগে এরকম নায়ক থাকবে, আবার দেখতে খুব সুন্দর নয় সেরকম নায়কও থাকবে। এবং ফারুকের মতো নির্মাতার গুণে আমরা আসলে অনেক আননোন অ্যাক্টরদেরকেও আসলে স্টার রূপে পাইছি। কিন্তু আমি মনে করি যে নির্মাতাদেরও আসলে এখানে একটা খুবই সিগনিফিকেন্ট ভূমিকা আছে আর কি, কিভাবে ব্যবহৃত হচ্ছেন চরিত্রগুলো তার ছবিতে, এবং তারা যে পপুলার হচ্ছেন দর্শকের কাছে, এটার ভুরি ভুরি উদাহরণ আমরা দেখছি। এখানে আমি একটা জিনিস বলি যে
যারা খুব মেইন স্ট্রিম পপুলার সিনেমা করতে চান তারা স্টার দিয়ে তার ছবির মানে সমাধান খুঁজছেন, যে আমি একজন নতুন স্টার কাস্ট করি, এদের দিয়ে হয়তো খুলবে। আর যারা একটু মানে সোশ্যাল অ্যাওয়ারনেস নির্ভর বা সিরিয়াস ছবি করতে চান, তারা কিন্তু গল্পটা ফর্মটা নিয়ে বেশি নিরীক্ষা করেন এবং গল্প অনুযায়ী তিনি তার ক্যারেক্টার কাস্টিং করেন, এবং এইভাবে এই প্রসেসে কিন্তু নতুন নতুন স্টারও তৈরি হয়। জি ধন্যবাদ। আমরা আশা করছি অচিরেই ফিরে আসবে আমাদের চলচ্চিত্রের সুদিন। এই ছিল আজকের বাংলাদেশে। আগামীতে দেখা হবে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।